আজকে আমি ৪২তম পাঠ পড়ব। আপনাদের আগেও বলেছি যে এটা হয়তো ৫২ পাঠে শেষ হবে না, আরও কিছু হয়তো পড়তে হবে। ঢাকায় কেএসপ্রুর সঙ্গে দেখা। থাইল্যান্ড থেকে দেশে ফেরার প্রায় ২ মাস পর বান্দরবান সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কেএসপ্রুর সঙ্গে আমার দেখা হয় বাংলাদেশ সচিবালয়ে। প্রু তার স্বভাবসুলভ ভঙ্গিতে আমাকে জড়িয়ে ধরে বলেন, সচিবালয়ে কাজ সেরে আমরা একসঙ্গে দুপুরে খাবার যাব ভাই, খাবো। আমরা নয়াপল্টনে একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই এবং মাধ্যাহ্ন ভোজের জন্য। আমি প্রুকে জিজ্ঞেস করি ব্যাংকক থেকে কোনো ফোন এসেছিল কি না। প্রু জানেন মিস্টার জাবেরি সাহেব কয়েকবার ফোন করেছিলেন। আমি আগামী সপ্তাহে ব্যাংককে যাচ্ছি আপনার ভাবিকে নিয়ে, ওদের বাসাও যাব। একটা ব্যবসা নিয়ে অনেক দিন ধরে জাবেরির সঙ্গে কথা হচ্ছে, দেখা যাক কী হয়। আমি জানতে চাই আমার বিষয়ে তো কিছু বলেছেন কি? কেএসপ্রু বলেন, আরে মান্নান ভাই, আপনাকে তো আগেও বলেছি হেলেন আপনাকে খুব ভালোবাসে, আর তার বাপ মা আপনাকে শেষ পর্যন্ত পছন্দ করেছে। আমি জানতে চাই হেলেনের হাতের অবস্থা এখন কেমন? কেএসপ্রু বলেন, এখন ভালো, হাসপাতাল থেকে বাসায় ফিরেছে, প্লাস্টিক সার্জারি করেছে। আমি বলি, প্লাস্টিক সার্জারি আবার কী জিনিস? আমার তখন প্লাস্টিক সার্জারি সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রু বলেন, প্লাস্টিক সার্জারি করার পর এখন আর হেলেনের ক্ষত স্থানে দাগ দেখা যাবে না। আপনি কেমন আছেন ওরা জানতে চেয়েছেন। গতকালও মিস্টার জাবেরির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আপনার টেলিফোন নম্বর চেয়েছেন। আমি বলি, এখন কথা বলা যায় না। সত্যি ভাই, আপনি কিন্তু মহা ভুল করেছেন বা করছেন। আপনাকে মার্জিত সুপুরুষ মনে করে তারা। আমি বলি, চেয়ারম্যান ভাই, আমি তো বিবাহিত এবং এক সন্তানের জনক, তাই ওকে বিয়ে করার কথা ভাবিনি কোনো দিনও। প্রু বলেন, আমার মনে হয় হেলেন খুব জেদি মেয়ে, মা বাবাকে তার মনের কথা হয়তো সব বলে। আর মিস্টার জাবেরি মেয়েকে খুব ভালোবাসে, একটি মাত্র মেয়ে তো, বিপুল অর্থ সম্পদের মালিক। প্রুর কথা শেষ হতেই আমি বলি, আপনি থাইল্যান্ড ঘুরে আসুন, আমি চিঠির মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করে খবরাখবর জেনে নেব। এখন থেকে সব সময় আপনার সঙ্গে আমার নিরবিচ্ছিন্ন যোগাযোগ থাকবে। কেএসপ্রু চিঠি ও প্রথম আমার বান্দরবান সফর। প্রায় ৩ মাস পর কেএসপ্রু একটা চিঠি পেলাম, ইংরেজিতে লেখা। প্রু কথ্য বাংলা ভালো বলেন, কিন্তু লিখতে পারেন না। তার চিঠির মর্মকথা ছিল এরকম, আমি ব্যাংককে গিয়েছিলাম, আপনার সঙ্গে অনেক কথা আছে, আপনি দয়া করে বান্দরবানে আমার বাড়িতে আসেন, আমার পৈতৃক বাড়িটাও দেখবেন এবং বেড়ানোও হবে। আমি বান্দরবানে যাওয়ার দিন তারিখ জানিয়ে প্রুকে একটা চিঠি লিখি। 1968 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম বান্দরবান যাই। এর আগে আমি বান্দরবান কোনোদিন যাইনি। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাই এবং সেখান থেকে বাসে করে বান্দরবানে। আমি যখন বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ অফিসে পৌঁছি তখন প্রু ছিলেন না। ওনার এক বিশ্বস্ত লোক আমাকে তার বাসায় নিয়ে যান। ইউনিয়ন পরিষদ অফিস থেকে প্রুর বাড়ি প্রায় ৩ কিলোমিটার দূর। প্রু আমাকে দেখে তার স্বভাবসুলভ চিরাচরিত ভঙ্গিতে জড়িয়ে ধরে বলেন, আপনি আমার বাসায় ১ সপ্তাহ থাকবেন। দুপুরে খাবার খেয়ে প্রু বেডরুমে বসে আলাপ হয়। প্রু বললেন, আমি এবারও হোটেল ভিক্টোরিয়াতে উঠেছিলাম। মিস্টার জাবেরকে আগে ফোনে জানিয়ে দিয়েছিলাম আমার ব্যাংকক যাওয়ার কথা। আমি হোটেলে উঠেছি জানিয়েই ফোন করতেই তিনি নিজে গাড়ি ড্রাইভ করে আমাকে বাসায় নিয়ে যান। রাত তখন ৯-১০টা হবে। হেলেন সহ আমরা একসঙ্গে বসে কথা বলছিলাম। প্রু বলেই চলেছেন, আপনার পারিবারিক অবস্থা জানতে চাইছিলেন মিস্টার জাবেরি। ঢাকায় বাসা আছে কি না, দেশের বাড়ি কোন জেলায়, মা বাবা কী করেন। জাবেরি সাহেব আরও বলেছিলেন, মান্নান শুধু ছুটকুটে আমাদের এখানে চলে আসুক করে, আমি তার টিকিট পাঠিয়ে দেব, আপনি মান্নানকে থাইল্যান্ডে নিয়ে আসেন, আমি তাকে এখানে সরকারি চাকরির একটা ব্যবস্থা করে দেব। তাছাড়া সে যদি চায় আমি তার গ্রামের বাড়িতে প্রাসাদ বানিয়ে দেব এবং ঢাকায় একটা ফ্ল্যাট অথবা বাড়ি করে দেব। বাবার কথা শুনে হেলেনকে বিশ্বাস করেন
মান্নান ভাই হেলেনকে তখন বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। হেলেনের মনের কথাই তার বাবা বলেছেন। হেলেনের মা তখন উর্দুতে আমাকে বলেন, আমার মেয়ের জন্য আমরা সব কিছু করতে রাজি, তবে মেয়েকে অনেক বুঝিয়েছে, এও বলেছি তোমার জীবন তো এখন শুরুই হয়নি, বেঁচে থাকলে মান্নানের চেয়ে আরও অনেক সুন্দর পুরুষ তোমার জীবন সঙ্গী হতে পারে। এছাড়া সে বিবাহিত, ভাষাগত সমস্যা তো আছেই, তুমি মান্নানের আশা ছেড়ে দাও। কিন্তু এত কিছু বলার পরও হেলেন নিরুত্তর থাকে। কেসপুর কথা শুনে তখন আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি, কারণ আমার মা, স্ত্রী এবং আমার ছোট্ট মেয়েটিকে ছেড়ে কী করে আমি ব্যাংককে পাড়ি জানাব। থাইল্যান্ড থেকে শিক্ষা সফর শেষে আমাদের বিদায়ের আগে ভিক্টোরি হোটেলে হেলেন ও ওর বান্ধবীর সঙ্গে তোলা আমাদের বেশ কিছু ছবি দেখালেন কেসপুর। দুটি গ্রুপ ছবি হেলেন নিজে থেকে এসব ছবি আমাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। প্রু হাসতে হাসতে বলেন, ছবিগুলো আপনার বেডরুমে বাঁধিয়ে রাখবেন। আমি প্রুর হাত থেকে ছবিগুলো নিয়ে বারবার নেড়ে চেড়ে দেখি, কিন্তু ছবিগুলো বাসায় এনে কোথায় রাখবো এই চিন্তা করে এগুলো প্রুর কাছে আমি রেখে আসছিলাম। এখন পড়ছি বোমাং রাজা কেএসপ্রু। কেএসপ্রু কে ছিলেন? কেএসপ্রু ব্যাংককের ভিক্টোরি হোটেলের শেষের দিকে 26 দিন আমার রুমমেট ছিলেন। তিনি ব্যাংককের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন, সে কথা আগেই বলেছি। কেএসপ্রু 2012 সালে বান্দরবানের বোমাং রাজা হয়েছিলেন খুব অল্প দিনের জন্য। খুব ভালো মানুষ ছিলেন এই কেএসপ্রু। রাজা হওয়ার পরে এই মহৎপ্রাণ মানুষটির সঙ্গে আমার দেখা হয়েছিল। তার পুরো নাম ক্যাচিয়ানপ্রু চৌধুরী বোমাংগ্রি। 18 সেপ্টেম্বর 2012 থেকে 6 ফেব্রুয়ারি 2013 সাল পর্যন্ত মাত্র 5 মাসের জন্য তিনি বান্দরবানের বোমাং রাজা ছিলেন, তাও আবার সুপ্রিম কোর্টে মামলা জিতে রাজা হয়েছিলেন। তিনি 1913 সালের 6 ফেব্রুয়ারি 80 বছর বয়সে পরলোক গমন করেন। এখানে একটু কথা বলতে হয়, ট্যাক্স আদায়ের সুবিধার্থে ব্রিটিশরা 1881 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামে 3টি সার্কেলের সীমানা চিহ্নিত করে। পরে চিটাগাং হিল ট্যাক্স রেগুলেশন 1900 এর মাধ্যমে এই সার্কেলগুলো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। পার্বত্য চট্টগ্রামের 3টি সার্কেলের মধ্যে বোমাং সার্কেল অন্যতম। বোমাং সার্কেলের চিফ হচ্ছেন বোমাং রাজা। বান্দরবান জেলার 95টি মৌজা এবং রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার 9টি এবং কাপ্তাই উপজেলার 5টি মৌজা সহ মোট 109টি মৌজা নিয়ে বোমাং সার্কেল গঠিত। পুত্র সন্তানের জনক হলাম। একদিন আমি সকালবেলা বাড়ি বৈঠকখানে লোকজনে বসে আছে, এমন সময় ডাক পিয়ন একটা টেলিগ্রাম নিয়ে এলো। খুলে দেখে আমার শ্বশুর লিখেছেন, তোমার ঘরে একজন পুত্র সন্তান এসেছে। সঙ্গে সঙ্গে আমি সবাইকে এই সুখবর জানিয়ে দিই এবং মাকেও খবর পাঠাই। সবাই খুব খুশি। আমি টাঙ্গাইল যাওয়ার জন্য দিন তারিখ ঠিক করে ফেলি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে। চিঠিতে আগামী 3-4 দিনের মধ্যে থাইল্যান্ড শিক্ষা সফরের উপর বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। সেটা ইংরেজি ভাষায় দেওয়ার জন্য চিঠিতে নির্দেশনা প্রদান করা হয়। আমি ইংরেজিতে খুব একটা দক্ষ নই। আমার সচিবকে বললাম, সেও তার দুর্বলতার কথা অকপটে স্বীকার করল। আমাদের এলাকার সুবরাজপুর হাই স্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার সাহেবের শরণাপন্ন হলাম। তিনি আমাদের বৈঠকখানায় থাকতেন। তিনি বললেন, আমি পারবো, কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। প্রতিবেদন তৈরি এবং নওগাঁ থেকে টাইপ করে ঢাকায় পাঠাতে গিয়ে আমার টাঙ্গাইলে যেতে কদিন দেরি হয়ে গেল। সেজন্য আমার স্ত্রী, শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকজন মন খারাপ করেছিল। আমি আমার একমাত্র ছেলেকে কোলে নিয়ে বলি, ছেলে এত ভারী কেন? ওর মা ওকে প্রতিদিন শীতের সকালে রোদে বসে গায়ের তেল মাখিয়ে দিত। দিন ওর চেহারা ভালো হতে থাকলো। আমি সপ্তাহখানেক শ্বশুর বাড়িতে থেকে আবার গ্রামের বাড়িতে ফিরে আসি। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাক্ষাৎ। আমি চেয়ারম্যান হিসাবে থাইল্যান্ড সফর শেষ করে এসেছি। সেই সময় সফর সংক্রান্ত বিষয়ের উপর একটা প্রতিবেদন দাখিল করতে হয়েছিল। সেই কথা তো কিছুক্ষণ আগেই বললাম। আমি প্রতিবেদনে মৎস্য চাষ, হাঁস মুরগি পালনের উপর গুরুত্ব দিয়ে প্রতিবেদনটি দাখিল করি।
আমাদের বাংলাদেশ তখন কিভাবে চাষ করতে হবে তার বিশদ বিবরণ তুলে ধরি। সফরকারীরা আমরা মাত্র 7 জন চেয়ারম্যান এই প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম। মনে হয় আমার প্রতিবেদনটা প্রেসিডেন্ট জিয়া পড়েছিলেন। অনেকের মধ্যে আমাকে ওয়ারলেসের মাধ্যমে বঙ্গভবনে ডেকে নিলেন। প্রেসিডেন্ট জিয়া পার্লামেন্ট নির্বাচনের জন্য খুব ভালো ভালো যুবক শিক্ষিত ছেলেদের খুঁজছিলেন। এমপি মনোনয়নের দেওয়ার জন্য কোনো ভোট ছিল না তখন। সেখানে প্রেসিডেন্ট জিয়া ও ডক্টর বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টের সাথে বসা অবস্থায় আমি প্রথম বি চৌধুরীকে দেখেছিলাম। ডক্টর বি চৌধুরী থাইল্যান্ডের পাঙ্গাস, সিলভার কাপ, হাঁস মুরগি চাষের বিষয়ে জানতে চান। আমি আমার মতো যুক্তি সহকারে বলি। এক পর্যায়ে প্রেসিডেন্ট জিয়া বলেন, আপনাকে আগামীতে এমপি পদে নমিনেশন দেওয়া হবে। আমি কোনো কিছু না বুঝেই বলি, স্যার, আমার এলাকার এক সম্ভ্রান্ত পরিবার আছে, তারা পূর্ব থেকে এমএলএ এমপি হয়ে আসছেন। আমার এখনও যথেষ্ট বয়স হয়নি। চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পর আমি আপনার নিকটে আসবো। এই কথা শুনে প্রেসিডেন্ট জিয়া স্তম্ভিত হয়ে গেলেন। কিন্তু ডক্টর বি চৌধুরীর স্বভাবসুলভ ভঙ্গিতে অট্ট হাসি হেসে আমাকে তিরস্কারের সহিত বললেন, যান, এখন আপনার বয়স যখন হবে তখন আপনাকে আমরা ডাকব। প্রেসিডেন্ট জিয়া আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন। আমরা যখন 24 জন চেয়ারম্যান থাইল্যান্ডের শিক্ষা সফরে যাই, আমাদের তিনি টিএসসি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ডেকেছিলেন। থাইল্যান্ডে রওনা হওয়ার একদিন আগে রাত 8টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলে আমাদের মিটিং দেন। আমি মিটিংয়ের সামনে সারিতে বসার জায়গা না পেয়ে চতুর্থ সারিতে বসেছিলাম। তার বক্তৃতা শেষে মঞ্চ থেকে নেমে প্রথমে আমার সাথে হ্যান্ডশেক করেছিলেন এবং বলেছিলেন, ইউ মিস্টার রাজশাহী, আপনার ব্যাড লাক, নেক্সট ব্যাচ ইংল্যান্ডে যাচ্ছেন। আমি তখন বলি, স্যার, ফার্স্ট ব্যাচ অলওয়েজ ফার্স্ট। আমাকে থ্যাঙ্কস দিয়ে উনি সোজা চলে যান। পরে নজিপুর এসে আমি উক্ত বিষয়ে আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদ সাহেবকে আমার বিয়ে হয় বলি। তখন তিনি বলেন, বিয়াই, তুমি যা ভুল করলে তার মাসুল চিরদিন তোমাকে গুনতে হবে। তুমি রাজনীতি নেমেই প্রথম ভুল করলে। আমি যে দলই করি না কেন খুশি হইনি, বড় মর্মাহত হলাম। এরপর এই লজ্জার কথা আর কার কাছে বলিনি। আমি চেয়ারম্যান হওয়ার পর থাইল্যান্ডে যাওয়া, জাগো দলের আহ্বায়ক হওয়া, বিশেষ করে উঠতি রাজনীতিবিদ হওয়ার লক্ষণ, এই বিষয়গুলি নজিপুরের 3 জন লোকের গাত্রদাহের কারণ হয়েছিল। তাদের একজন মারা গেছেন, এখনও 2 জন বেঁচে আছেন। সারা জীবন ধরে তারা চাইতেন না যে নজিপুরের বাইরের লোক এসে নেতৃত্ব দিক।